বিচারি, আর এই কথাটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, একটা প্রজেক্ট, একটা বিজনেস আইডিয়া প্রেজেন্ট করতে যাচ্ছ, নিজেকে তো আগে প্রেজেন্টেবল করবে নাকি? কি একটা নেতা শাড়ি পরে আঁচলের মধ্যে হলুদ লেগে রয়েছে, হাওয়াই চপ্পল পরে চলে যাবে, জঘন্য একদম। উফ, আমি তো কর্মী মানুষ, আমার আবার অত সাজের কি আছে? চুপ করে থাকো। শোনো, একটা জিনিস মাথায় রাখবে, ওদের সাথে তুমি যখন কথা বলবে না, তুমি মাথাটা ঠান্ডা রেখে কথা বলবে, মনে থাকবে? একদম মাথা গরম করবে না। হ্যাঁ, আমি একা কেন বলবো? তুই তো আমার সঙ্গে প্রেজেন্টেশন দিতে উঠবি। উঠবো আমি, কিন্তু তো তুমি যদি মাথাটা গরম করে ওখানে কিচ্ছু বলে ফেলো, আমি কিন্তু সামলাতে পারবো না, তাই আগে থেকে সাবধান করে দিলাম। এসব বলে আমাকে ঘাবড়ে দিচ্ছিস তো, এরপর আমার ভয়ের চোটে মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না। এত চাপের কিচ্ছু নেই লক্ষ্মীদি। শোনো একটা জিনিস, ওরা 10 লাখ টাকা দিচ্ছে, তার মানে কিন্তু ওরা সেভাবেই বাজিয়ে দেখবে, ঠিক আছে? যখন ওরা কোনো প্রশ্ন করবে, তুমি শুধু ঠান্ডা মাথায় সেটার উত্তর দেবে। মানে একটা প্রশ্ন করলো, তারপর তুমি এরকম করে বলে দিও না হুট করে যে এটা কি প্রশ্ন, এটা কেন বলছেন, এগুলো করবে না কিন্তু, ঠিক আছে? ও মামা, বোনটি কিন্তু তোমাকে একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে গড়ে পিঠে নিয়েছে, বুঝলে? তোমাকে যে সুন্দর করে সাজিয়েছে না, তুমি যখন স্টেজে উঠবে দেখবে জাজরা একেবারে তোমাকে দেখে ফুলন পিদা হয়ে যাবে। কি আমার না খুব বুক ধরপড় করছে, আমার মনে হচ্ছে আবার হার্ট অ্যাটাক হবে, জানিস? পাড়া মাস্তানি করার সময় তো এগুলো হয় না গো তোমার? যে একটু স্টেজে কথা বলতে বলেছি অমনি হাওয়া ফুস। স্টেজে উঠতেই হবে না? বুকের মধ্যে মনে হচ্ছে ঝনঝন ঝনঝন করছে, হার্ট অ্যাটাক হবে। ডাক্তারকে ফোন করে রাখ। তোমার খালি বাবা, হাওয়া কি হয়? পুজোর সময় তো ডাক্তার পাওয়া যায় না। ওরে বাবা। আচ্ছা আচ্ছা লক্ষ্মীদি, শান্ত মাথায় আমি তোমাকে কয়েকটা সোজা উপায় বলছি, ঠিক আছে? ওগুলো মাথায় রাখবে। হ্যাঁ, 1 2 করে করে পয়েন্টগুলো মাথায় রাখো, কেমন? যেমন ছোটবেলায় মৌখিক পরীক্ষার সময় মনে রাখতে না? হ্যাঁ, পড়া ধরে নে, পড়া ঠিক আছে? ধরে নে। হ্যাঁ, নাম্বার 1। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। বীরনগর সার্বজনীন দুর্গা উৎসবের মঞ্চ থেকে এখানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং সুস্বাগতম। যে শুভ মুহূর্তের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই সময় এসে গেছে। আইডিয়া দিন, 10 লক্ষ জিতে নিন। এই প্রতিযোগিতায় বহু মানুষের আমরা সাড়া পেয়েছি। স্বাদ ও গন্ধ সংস্থার পক্ষ থেকে আরও একবার সমস্ত অতিথিবৃন্দকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং সুস্বাগত। আসুন, এবার আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের মাননীয় বিচারকদের। স্যার, নমস্কার। আপনারা অনেকেই জানেন যে আমার কলকাতা শহর ছাড়া আরো 4টে শহরে অনেক বেকারি শপস আছে, অর্থাৎ আমি কেকের ব্যবসা করি। তবে আমার শুরু কিন্তু একদম আমার নিজের রান্নাঘর থেকে। আমার স্ত্রী নিজে হাতে একটা দুটো কেক বানিয়ে দিতেন এবং আমি নিজে গিয়ে সেটা ডেলিভার করতাম। ব্যাস, সেখান থেকে শুরু করে আজকে আমি এখানে আপনাদের সামনে। অল দ্য বেস্ট টু অল দ্য পার্টিসিপেন্টস। থ্যাংক ইউ। তাহলে বুঝলেন তো, বিজনেসের জন্য ডেডিকেশনটাই সব। মানুষ চাইলে জিরো থেকে হিরো হতে পারে, কি তাই তো? আজকের প্রতিযোগিতার দ্বিতীয় বিচারক মিসেস দত্ত। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি একটি ফুড ডেলিভারি অ্যাপের মালিক। আমার শুরুটাও অনেকটা মিস্টার সেন্নালের মতো, একদম বাড়ি থেকে একটা ভাঙা সাইকেল নিয়ে শুরু করেছিলাম, আর এখন আমার অ্যাপের জন্য প্রায় 70 জন ছেলেমেয়ে কাজ করে, আর এটাই আমার অ্যাচিভমেন্ট। আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাই প্রত্যেকটা মেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক। একদমই তাই। এই জন্যই আজকে এই স্বাদ ও গন্ধের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট করার জন্যই আমরা এখানে সবাই আজকে উপস্থিত হয়েছি। আসুন আমরা পরিচয় করে নিই আমাদের তৃতীয় বিচারকের সাথে। স্যার। নমস্কার, আমি সুনীল নাগ। আমার মা কখনো বাজারের গুঁড়ো মশলা ব্যবহার করতেন না। উনি বলতেন বাটা মশলার স্বাদই আলাদা। আর আমার এই প্যাকড বাটা মশলা, এই আইডিয়াটা ওখান থেকেই নেওয়া। ওকে, অল দ্য বেস্ট টু অল দ্য পার্টিসিপেন্টস। পিসিমা,
যখন চেয়ে হচ্ছে না, চেখে দেখছো, তাহলে আমার উপায়টাকে তো ছুঁয়ে দেখতে হবে। দাও ওটাকেও দাও। মা গোবর, আমি বলেছিলাম গোবর গোবর নাক ছিটকিও না বাবু, ওটা হচ্ছে আমাদের লালির পবিত্র গোবর। ওই গোবর দিয়ে গোবর গ্যাস তৈরি হবে, বিধবাদের রান্না হবে, ন্যাপা ছাড় বালাই থাকবে না, বুঝেছো? হ্যাঁ, গোবর গ্যাসের অভাব হবে না। দাও দাও দাও, 10 লাখ টাকা দাও, তমলুকে চলে যাই, বড় খাটাল তৈরি করবো, 8-10টা গরু থাকবে। হ্যাঁ, তারপর গোবর গ্যাসের রমরমিয়ে ব্যবসা করবো। চারিদিকে যা পোকা পোকা উপায় দেখছি, এই উপায় কিন্তু তুলনা নেই। এই দাও দাও, টাকা দাও, টাকা দাও। আমাদের তো প্রিয় জিনিস দুটো, মাংস আর ফুচকা, তো ওই দুটোকে মিলিয়ে মিশে পাঁচ মেরে আপনাদের সামনে পরিবেশন করেছি। বটে খেতে খেতে এবার আমাদের পেট একদম ফেটে যাবে, কিন্তু আপনারা যা যত্ন করে বানিয়েছেন। এর ভেতরে ফিলিং মানে পুর বলে তো কিছু নেই। এই ছোট কাকি ফুচকায় ফুটি, ওই মাংসটা কি তুমি স্বপ্নে ভেবে নিয়েছো? পুর নেই, আমি দিয়েছিলাম তো। না, ওটা আসলে আমার মাম্মা সবই বানিয়েছিল, কিন্তু আমি চেক করার জন্য মাংসটা একটু খেয়ে দেখলাম, মানে ঠিকঠাক নুন হয়েছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা। আসলে মাম্মা খুব ভালো বানিয়েছিল তো, ওই জন্য চেখে দেখতে দেখতে সব কটা। হ্যাঁ মামা, খুব ভালো হয়েছিল কিন্তু। দেখতে দেখতে আমরা আমাদের প্রতিযোগিতার একদম শেষ পর্যায়ে এসে গেছি, কিন্তু আমাদের শেষ দুই প্রতিযোগীকে ডাকার আগে আমি আপনাদের সকলকে আবারও আমাদের স্বাদ ও গন্ধ কোম্পানি তরফ থেকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি ইভিনিং। ডেকে নেব আমাদের শেষ প্রতিযোগীদের, যারা হচ্ছে লক্ষ্মী দাস এবং হংসিরি রায়চৌধুরী। মায়ের সাকসেসের পর প্রথম মিষ্টিমুখ মায়েরই করা উচিত। চিনি, হাঁ কর। দাদা ভাই,
আমি না ভাবতেই পারিনি যে তুই এরকম একটা কম্পিটিশন অর্গানাইজ করবি। আসলে কি বলতো, আমার প্রথমে তোর উপরে খুব রাগ হতো, এখন আর তোর উপরে আমার কোনো রাগ নেই। আমি চিন্তা করে দেখলাম তোর স্যাক্রিফাইস আমার চেয়ে অনেক বেশি। আর প্লিজ আমার কথায় কেউ কিছু মনে করবে না, আমি কিন্তু কাউকে ছোট করতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই, চিনি যেরকম লাক্সারি লাইফ পেয়েছিল সেই সব কিছু ছেড়ে শুধু জেদ ভালোবাসা দিয়ে ও আজকে এই জায়গাটা অর্জন করেছে। অনেক প্যাশন না থাকলে না এই সব কিছু অ্যাকসেপ্ট করা যায় না চিনি। থাক না, এখন সব বাদ দে। না রে, থাকবে কেন? এই সব কিছু রিলেটেড। হ্যাঁ রে চিনি, তুই এখানে না আসলে লক্ষ্মীদির সাথে তোর দেখা হতো না, তোরা ভেঞ্চারটা শুরু করতে পারতিস না, তাছাড়া আমিও হয়তো বদলাতাম না। আর তুই তো দেখলি স্টেজে আমি সবার সামনে বললাম আমি তোদের দেখে খুব ইন্সপায়ার্ড। আমাদের মতো মানুষরা যদি সমাজের জন্য কিছু না করতে পারে তাহলে মহিলারা এগিয়ে আসবে কি করে বলতো? আর এই জন্যই তো আমার কোম্পানি এই কম্পিটিশনটা করেছে। তোরা যেই কম্পিটিশনটা জিতেছিস তার জন্য আমি খুব খুশি হয়েছি। আমি যোগ্য মানুষের হাতে পুরস্কারটা তুলে দিতে পেরেছি। থ্যাংক ইউ চিনি, থ্যাংক ইউ লক্ষ্মীদি। বাবা আপনার যেই ক্ষতিটা করেছে তার তো কোনো ক্ষতিপূরণ। বাকি কোথাও যেতে হবে না, আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর যেখানে যাওয়ার হয় যাবেন। এই যে এতগুলো মাস ধরে আমার ব্যাংকে টাকাটা জমছিল, সেই টাকা পয়সা আপনি আমাকে দেবেন না? না দেবো না। কেন দেবো কেন? বাবু ভালো তো, নিজের কাজ হাসিল করে নিলেন। বাহ, এইভাবে গাদ্দারি আমার সাথে করলেন তো? ঠিক আছে, এর ফল তো আপনাকে ভোগ করতে হবে। আমি এক্ষুনি মায়ের কাছে যাবো, স্ট্রেট গিয়ে আপনার এই সমস্ত 2 নম্বরী কেসগুলো সব জানিয়ে দেবো মাকে। কিসের গাদ্দারি? হ্যাঁ, আমি আর তুমি কোনো টিম নয়। শোনো সোনালি, একদম নিজের লিমিট ক্রস করবে না। কাজ করেছো, তার টাকাও তুমি পেয়ে গেছো। কোনো চিট করিনি আমি তোমার সাথে। নিজে নিজের সীমার মধ্যেই থাকবে। আর এখন তুমি যদি গিয়ে বলো আমি কি 2 নম্বরই করেছি, তারপর তুমি পার পেয়ে যাবে তো? লোকে তো জেনে যাবে তুমি আমায় এই 2 নম্বরই করার জন্য সাহায্য করেছো, তার বিনিময়ে তুমি টাকা নিয়েছো। লক্ষ্মী দিয়ে তো জেনে যাবে, তাই না? কিন্তু অভ্রবাবু, আপনি বুঝতে পারছেন না আমার রোজগারের কি হবে বলুন? সেটা তোমায় ভাবতে হবে। আমি তো একটু আগেই বললাম হেল্প লাগলে আমি হেল্প করে দেবো। দেখো, আমার কাজ হয়ে গেছে, আর অকারণে তো আমি তোমায় টাকা দিতে পারি না, সেটা তো ভিক্ষা হবে। আর ভিক্ষা নিশ্চয়ই তুমি আমার কাছে চাও না, কি চাও? অভ্রবাবু, আমায় তেজ দেখিয়ে কোনো লাভ হবে না। খুব বেশি হলে কি হবে, আমায় এই বাড়িতে লক্ষ্মীদি ঢুকতে দেবে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার চেয়ে বড় আর কি হতে পারে, লক্ষ্মীদির সাথে আমার সম্পর্ক থাকবে না, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই সেম জিনিস যদি তোমার সাথে হয়, তুমি সহ্য করতে পারবে তো? এই বাড়ির বউ হয়ে তুমি লক্ষ্মী দাসের আগেনস্টে কনস্পিরেসি করেছো, লক্ষ্মী দাসের ক্ষতি চেয়েছো। এই সমস্ত কিছু যখন লক্ষ্মী দাস জানতে পারবে, এরপর তোমাকে এই বাড়িতে থাকতে দেবে তো? অভ্রবাবু, আমি কিন্তু বীরনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আমাদের বিসর্জনের সময় আগত। আপনারা যারা বরণ করতে ইচ্ছুক তারা যত দ্রুত সম্ভব আমাদের মণ্ডপে চলে আসুন। পাড়া শুদ্ধ লোককে মাইকে তাড়া দিচ্ছি, আর এদিকে নিজের বাড়ির লোকগুলি এখনো এলো না। কত করে বলে এলাম দেরি না করতে, সেই দেরি করছে। এই বিল্টু,
এদিকে, এদিকে। এই শোন, এই তুই একবার চট করে বাড়ি যা তো, বাড়ি গিয়ে তোর মণিমা, মা, বৌদি সবাইকে ডেকে আন। আরে বললাম তাড়াতাড়ি আসতে, এত দেরি করছিস। এত দেরি করছিস? তাড়াতাড়ি, আচ্ছা, আমি তাড়াতাড়ি। যাচ্ছি, তাড়াতাড়ি। ওরে ভগবান, এটা কোথায়? এটা জিন্স টপ পরেই চলে যাই আমি। এটা না, এরকম নয় এটা। হিয়া কাচল, এত বড় আঁচল আমি করবোটা কি? আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা বরণ শেষ হয়ে যাবে এবং তারপর আমরা বিসর্জনের পথে এগিয়ে যাব। সবাইকে জানানো হচ্ছে বীরনগর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনারা বরণ করতে চাইলে শীঘ্র মণ্ডপে চলে আসুন। হে ভগবান, ওখানে অ্যানাউন্স করে দিলে আমার তো শাড়ি পরা হয় না। আমি কি করে যাব এখন? একটা দিন ভাবলাম একটু হাত পরে করে শাড়ি পরে যাব মণ্ডপে, সবাই দেখবে। আমার দ্বারা হবে না। আমি শেখালো লক্ষ্মীদি, কিন্তু আমি এটাকে এভাবেই গুজে নিই। থাক এরকম, এভাবেই লক্ষ্মীদির কাছে যাবো, তারপর আবার বকা খাবো। থাক বাবা, এটা তুই এভাবে নে। গ্রেট, হ্যাঁ এরকমই থাকবো আমি। এরকম পরে না, আমি জানি। আপনি লক করতে পারেন না? যখন তখন হুট করে ঘরে চলে যাচ্ছেন। আমি এমনিতে শাড়ি পরতে পারছি না, তার মধ্যে আমার পেছনে লেগে যাচ্ছে। আমি যাবো না, শাড়ি পরতে পারছি না, আমি এভাবে যাবো না। আপনি চলে যান মণ্ডপে, ভালো লাগে না। কি হয়েছে? চুপ করুন একটু। এদিকে এদিকে দেখুন। কি দেখবেন? এতক্ষণ ধরে এই বৃথা চেষ্টাটা না করে আমাকে একবার ডাকলেই তো পারতেন। পতি পরমেশ্বরকে লজ্জা কিসের ম্যাডাম? আপনি কি এসে নাচ করতেন এখানে? না। তাহলে? আপনাকে শাড়ি পরাতাম। থ্যাংক ইউ। এটা আপনার কাজ না, আপনি যান। চুপ। নিন, এবার এটা ভালো করে বুঝে নিন। কোথায়? আচ্ছা, এই এলো এতক্ষণে। কিছু করার পাড়ার লোককে ডেকে যাচ্ছে। এত কাজ সেরে আসতে কাজ গেলে সেরে আমি জানতাম আঙ্কেল খেপে যাবে। আরে ঠাকুরটা এরকম টঙে তুলে দিলি কেন? প্রত্যেকবার তো নিচে থাকে। ওরে বাবা, ও বড়দি বলছি ফাঁকাই তো আছে, তুমি চলে যাও না, আগে করে নাও। যাও। এই টুলের উপর আমি উঠবো কি করে? এই আমিও উঠতে পারবো না রে। সে বললে তো হবে না, উঠতে তো হবেই, না হলে মাকে বরণ করবো কি করে? স্যার আমি কি করে উঠবো? এই হংসিনী, বলছি আমি টুল থেকে পড়ে যাব না? আমার বেলা তো ভেঙেই যাবে টুলটা। আমি এটা গ্যারান্টি দিতে পারছি না। 80 কেজি ওয়েট তো দেখো, আমার পক্ষে এটা গ্যারান্টি দেওয়া পসিবল না গো। আমার মতো হয়ে দেখা না, হতে পারবি কোনোদিন? একদম দরকার নেই তোমার মতো হওয়ার আমার। এই শোনো, এই পুজোটা শেষ হওয়ার পর যদি ডায়েট আর এক্সারসাইজটা না করেছো, তুমি দেখবে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত বাকি বার না যেতে যার নিজের বরকে ডাক। তুমি কথা ঘোরানো। দাঁড়াও, এই হিরো, এদিকে এদিকে। দেখ 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 কি বলছিল। দারুণ লাগছে কিন্তু আপনাকে। এই আমি যখন বরণ করব কেউ আমার হাতে প্রদীপটা ধরিয়ে দিবি, কেমন? সব ঠিক ঠিক।
বাবা অত আর মুগ্ধ হয়ে বউকে দেখতে হবে না বাবা, অনেক সময় পাবে। মা যদি ওখান থেকে থপাস করে পড়ে গিয়ে হাত পা ভাঙে তাহলে কিন্তু তোমাদের সংসার অচল। চলো আমায় ধরবে, চলো 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 আমাকে প্লেটটা দাও তারপরে ওঠো তুমি। দাও দাও দাও, এই না ধরো। ধর বাবা ধর। বলছিলাম কালকে যদি একবার কষ্ট করে আমাদের বাড়ি আসতে পারতেন তাহলে খুব ভালো হতো। সেটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, কেন সম্ভব নয়? এই কি বলছে? বলছে যে আমাদের ওই যে টাকাটা 10 লক্ষ টাকাটা ওটা এসে গেছে, তোদের বাড়িতে গিয়ে নিয়ে আসতে বলছে। এতদিনে আমার মনের স্বাদটা পূরণ হবে রে হাঁস। মা দুর্গা সত্যি সত্যি আমার দিকে মুখ তুলে চেয়েছেন। আচ্ছা ঠিক আছে, আগে তো কথাটা শেষ করে না। উনি তো আছেন ফোনের ওপাশে, কথাটা বলো। কথা বলো, বন্ধুর আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, বলছি কাল তাহলে দেখা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি সোনিয়া একবার কথা বলবে, একটু ধরুন প্লিজ। লক্ষ্মীদি কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ গো। আমরা তো ঠিক করেছিলাম আগামীকাল যাব আপনাদের ওখানে বিজয়া সারতে, কিন্তু এই প্রাইজ মানির ব্যাপারটা যখন এসে গেছে আপনারা তো আসবেনই সকলে সকলে মানে আমি আমি ভাবছিলাম যদি আঙ্কেল, রিয়া, বাড়ির বাকি সবাই যদি আপনারা আসেন খুব ভালো হয়। ফোনে তো বললামই, সামনাসামনি আরেকবার কনগ্রাচুলেট করে দেবো, সবাই মিলে একটু আনন্দ করবো, হই হই করবো, একটা সেলিব্রেশনও হয়ে যাবে। বেশ বেশ, আসবো। কার কি কাজ আছে তো জানি না, যে যে সময় পাবে সবাইকে নিয়ে আসবো। বেশ, কাল দেখা হচ্ছে তাহলে, রাখি। ঠিক আছে ঠিক আছে। শোনো শোনো শোনো, একটা একটা জরুরি ঘোষণা শোনো। এখানে যে এই তোর বাবা ধরে দাঁড়িয়েছে, কেউ ধরতে পারিস নি? শোনো, একটা জরুরি ঘোষণা। আমরা সেদিন যে কম্পিটিশনটা জিতলাম তার যে প্রাইজ মানিটা 10 লক্ষ টাকা, সেটা আমরা কালকেই পাচ্ছি। আর ওটা পেলে আমি জানি আমি কি করব। আমার হংসিনী ওর যে প্রজেক্টটা ভিলেজ স্টোরস, সেই ভিলেজ স্টোরসের কাজ আমরা সঙ্গে সঙ্গে শুরু করে দেব। লক্ষ্মী ভান্ডার আবার খুলবোটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভিলেজ স্টোরের আন্ডারেই লক্ষ্মী ভান্ডার আবার খোলা হবে। আর তোমাদের জন্য সুখবর হলো, পাড়ায় যেসব ছেলে মেয়েরা বেকার আছে তারা ওই ভিলেজ স্টোরসের হয়ে কাজ করবে। মা দুর্গা যখন আমাদের আশীর্বাদ করেছেন, আমাদের কৃপা করেছেন, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এখন থেকে আমরা আনন্দ করব আর হই হই করে বাঁচবো, আর ফুল অন এনার্জি, ডবল এনার্জি নিয়ে কাজ করব। বলো দুর্গা মাই কি জয়! বছর ফুল অন এনার্জি।
কিছু বলিস না, বাচ্চা ছেলে। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? লক্ষ্মীদি, আমি বুঝতে পারিনি, আমাকে আসলে বিল্টু সিঁদুর দিতে চাচ্ছিল, তাই। দেবুদা, তুমি কি বলো তো, একবার দেখবে না তোমার সামনে কে আছে না আছে? সরি, হ্যাঁ সবাইকে সরি। তোমরা সিঁদুর খেলো, আমি সিঁদুরটা বাড়ি থেকে ধুয়ে আসছি। মায়ের পায়ের সিঁদুর তুমি আমার স্মৃতিতে পড়িয়ে দাও। তোমার পায়ের সিঁদুর আজ আমার স্মৃতিতে। এই সিঁদুরের মান তুমি রক্ষা করো না। আমার সিঁদুর যেন সারা জীবন অক্ষয় থাকে। ওরা ওদের পরবর্তী প্রজেক্টে আমাকে কাস্ট করতে চায়, তো কাজটা হয়ে যেতে পারে মনে হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু আগেই ফোন এসেছিল। এই চিনি, কি লাগবে বল না। ওরে বাবা, আমি আর পারবো না, আমার পেট ভরে গেছে। বাবারে বাবা, আর পারবো না, পেট ফেটে যাবে এরপরে। এ দেখেছো লক্ষ্মীদি, কিছুতেই মেয়েকে তুমি খাওয়াতে পারবে না। ওনাকে খাইয়ে দিলেই উনি গপ গপ করে খাবেন। তো দিলে তো না। ও বৌমনি, বসে পড়ো না গো। হ্যাঁ হ্যাঁ বসছি, একটু পরেই বসে যাচ্ছি। কি গো, তোমার ফোন বাজছে তো? ইম্পর্টেন্ট কারোর কল? না মানে অফিস থেকে ফোন করছে। তো ধরে নাও যদি ইম্পর্টেন্ট কোনো কথা থাকে। এক্সকিউজ মি। তোকে কি দেবো বল? বারবার যখন ফোনটা কেটে দিচ্ছি তারপরেও ফোন করছো কেন? বলছিলাম স্যার, টাকাটা হ্যান্ড ওভার করা হয়ে গেছে। সাইন তো আগেই করা ছিল। বলছি স্যার, ওই কম্পিটিশন জেতাতে কোনো প্রবলেম হয়নি তো? না, কোনো প্রবলেম হয়নি। শাহাদ ও গন্ধের নামে আইডিয়া দিন আর জিতে নিন 10 লাখ। আর লক্ষ্মী দাসকে জেতানোটা খুব একটা টাফ ছিল না। লক্ষ্মী দাস যে ভালো আইডিয়া দেবে তাতে আমার কোনো সন্দেহ ছিল না। বিচারকদের বলাই ছিল, তাই 2-2 4 করতে অসুবিধা হয়নি। এদিকে সবকিছু ঠিক আছে, তোমরা রেডি তো? হ্যাঁ স্যার, রেডি। গুড। ওকে স্যার। ওকে। মিষ্টি তো খেলেই না লক্ষ্মী। আর খেতে পারছি না অনেক, এই তো অভ্যেস হয়ে গেছে। বাবা প্রচুর খাওয়া হয়ে গেছে, এবার আমরা উঠবো। বলছি, এতগুলো টাকা নিয়ে যাবেন, আমি গাড়ি বলে দিই, আপনাদের ড্রপ করে দেবে আমার গাড়ি? আরে না না, এত মজা হলো, তোমরাও ক্লান্ত, এত কিছু রান্না করেছে সোনিয়া। তোমরা বিশ্রাম নাও, আমরা ঠিক ট্যাক্সি করে চলে যাব। শিওর তো লক্ষ্মীদি? না বিয়ে দিলে সুবিধা হতো না? কি রে চিনি? আরে বাবা, কোনো চিন্তা করতে হবে না, আমরা ঠিক চলে যাব। আচ্ছা ঠিক আছে, পৌঁছে একটা খবর দিয়ে দিও। এই চিনি, জানাস কিন্তু। আমি জানিয়ে দেবো। শুধু কামনা করো এই টাকাটা যাতে ঠিকঠাক কাজে লাগে, সবার যাতে উপকার হয়, ব্যবসাটাকে যাতে দাঁড় করাতে পারি।
হতে তো হবেই লক্ষ্মীদি, কি বলে বৌমনি? আর আমাদের মূল মন্ত্র কি? মৌসিনী, আপনি ভেবেচিন্তে কথাটা বলছেন তো? আমি ভেবে চিন্তেই কথা বলছি, দাঁড়ান। আমি একজনকে সন্দেহ করি, অভ্র রায়চৌধুরীকে। কি বলছেন আপনি এসব? তাছাড়া দাদা ভাই কেন এসব করতে যাবে? জানি না, কিন্তু আমি দাদা ভাইকে সন্দেহ করি। অফিসার, আপনি অভ্র রায়চৌধুরীর নামে একটা এফআইআর লিখুন। না 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 না, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এসব বাজে বাজে কথা কেন বলছিস? কি প্রমাণ আছে তোর কাছে? আমার কেন জানি বারবার মনে হচ্ছে দাদা ভাইকে এত তাড়াতাড়ি এভাবে বিশ্বাস করাটা আমাদের ঠিক হয়নি। হ্যাঁ, হতে পারে, কিন্তু এভাবে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে তো কারোর নামে এফআইআর করা যায় না। আঙ্কেল, মনে আছে ঠাম্মু যখন অসুস্থ ছিল তখন হসপিটালে বাপি গিয়ে টাকাগুলো আমাদের দিয়েছিল, তারপর সেই টাকাটা বাপি কিন্তু ছিনতাই করেছিল, মনে আছে আঙ্কেল? আঙ্কেল, ওরা চাইলে সব কিছু করতে পারে, ওদের পক্ষে সব কিছু পসিবল। হ্যাঁ বাবা, সবই মনে আছে, কিন্তু সেটা তোর বাবা করিয়েছিল। বাবা করিয়েছিলেন বলেই ছেলে করাবে? আজকে তোর বাবা যা যা করে তুই করাস? এটা কি ধরনের কথা লক্ষ্মীদি? দেখো, আমি বাপিকে কোনোদিনও সাপোর্ট করিনি। দাদা ভাই সবসময় বাপিকে সাপোর্ট করে গেছে, বাপিকে ব্লাইন্ডলি ফলো করেছে দাদা ভাই। অকারণে সন্দেহ করিস না, এখন তোর বাবা জেলে, আর অভ্র নিজের অতগুলো টাকা দিয়ে আবার এই কাণ্ড ঘটাবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। দেখ, অনেকদিন পরে সম্পর্কগুলো শুধরে যাচ্ছে, সেগুলোকে আর বিগড়ে দিস না। লক্ষ্মীদি, আমিও চাই না সম্পর্কগুলো নষ্ট করতে, কিন্তু আমি এর বাইরে আর কিছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না। টাকা আমারও খোয়া গেছে, হাঁস, আমারও মাথা কাজ করছে না। তা বলে আমি যাকে তাকে সন্দেহ করব সেটা তো নয়। সবকিছু যুক্তি দিয়ে ভাবতে হবে। আমি যখন যুক্তি দিয়ে ভাবছি, তুইও যুক্তি দিয়ে ভাবার চেষ্টা কর, কেমন? লক্ষ্মীদি, তুমি একদম চুপ করে থাক। স্যার, আমি এই মুহূর্তে কাউকে সন্দেহ করছি না। স্যার, দেখুন, যেটুকু ইনফরমেশন আমরা দিতে পেরেছি তার ভিত্তিতে কি কোনোভাবেই দোষীদের ধরা যায় না? মানে বুঝতেই পারছেন তো স্যার যে টাকাটা আমাদের খুবই দরকার। স্যার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনারা সবাই বাড়ি যান, আমি দেখছি কি করা যায়। একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, এর উপরে অনেকের ভবিষ্যৎ নির্ভর করছে, অনেকগুলো জীবন। লক্ষ্মী, তুমি ভরসা রাখো, ওনারা তো চেষ্টা করছেন, হবে একটা কিছু ব্যবস্থা হবে। হ্যাঁ, ভরসা তো রাখছি, কিন্তু আমিও নিজে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। টাকাটা এবং ছিনতাইবাজ দুটোই আমাকে খুঁজতে হবে। অফিসার, আমরা তাহলে আজকে আসি। এসো। কি যে হচ্ছে, এখনো কেউ এলোও না। এতগুলো টাকা এভাবে ছিনতাই হয়ে গেল, ভাবাই যাচ্ছে না একেবারে। আমি তোকে বলছি, শোন, বড়দিন না এই সময়টাই খারাপ যাচ্ছে। আমার তো মনে হয় না এই ফাঁড়া কাটবে বলে। তাপসী, বাজে কথা কেন বলছো বলো তো? এরকম একটা খারাপ সময়, এমনিতে টেনশনে মরে যাচ্ছি। ফোন করলাম, ফোন ধরলো না, বললাম যাই, যেতে অবধি দিল না, তার মধ্যে তুমি আবার শুরু করলে। ছোটকা, ওরা চলে আসবে, আর কিছুক্ষণ দেখি, না হলে একটা ফোন করে নেবো। দিদির মুখটা মনে পড়লে এত কষ্ট হচ্ছে না। বেচারি এতদিনে একটু টাকার মুখ দেখলো, ব্যবসাটা শুরু করে দিতে পারতো। কি থেকে যে কি হয়ে গেল। বাবা যাই বলো মেজদি, তবু যে এই টাকার জন্য গুন্ডারা বুকে ছুরি চালিয়ে দেয়নি বড়দির, এই অনেক। বুকে ছুরি চালিয়ে দিলেও অত কষ্ট হতো না যে পরিমাণ কষ্ট আমি টাকাটা চলে যেতে পেয়েছি। এখন এসব কথা থাকতো। লাগছে না খুব? আরে বাবা, তুই ঠিক আছিস তো? না থাক। আরে মার পিসিমা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না, মেজদি খেতে দিয়ে দিয়েছে। আচ্ছা, মা পিসিমার কথা তোমাকে এখন ভাবতে হবে না, বাড়িতে তো অনেক লোক আছে ওদের খবর নেওয়ার জন্য। কি এত চিন্তা?
তা বললে হয়? এই দেবা, এই দেখ তো বাড়িতে কি ব্যথার ওষুধ টষুধ আছে, স্প্রেটে আছে কিনা দেখ। কিছুই বলছো না, কোথায় লেগেছে, কি হয়েছে, কাটা? মা তো এমন ভাবে গাড়ি থেকে পড়ে গেল, আমার তো মনে হয়েছিল হাত পাই ভেঙে গেল। মা এখন আর সেভাবে ব্যথা নেই তো? বাবা স্প্রেটে দাও দেখি কোথায় পড়ে। দাঁড়াও এত হুড়োহুড়ি করো না, হবে পরে হবে। ওভাবে কেউ গাড়িতে ওঠে? যদি কিছু একটা হয়ে যেত, টাকাটা আগে না প্রাণটা আগে? মায়ের কাছে আসলে টাকাই তো মায়ের প্রাণ ভোমরা।